সবাইকে ওয়েলকাম করছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের ভালোবাসার ফর্মার ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তুষার ইমরান এবং সেই সাথে ভীষণ ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান। হ্যালো, ওয়েলকাম করছি, কেমন আছেন? গুড। আমি খুবই খুশি যে মাঝখানে গিটার রয়েছে, তার মানে আজকে ব্যাটে বলের সঙ্গে ওই গিটারের টুংটাং আওয়াজে আমরা গানও শুনবো, এটা সবচেয়ে বড় ব্যাপার। তুষার ভাই, গতকালের সন্ধ্যার ম্যাচ নিয়ে আগে একটু কথা বলতে চাই, অর্থাৎ ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের ম্যাচ। একটু যদি আমি পর্দায় চোখ রাখি, আমরা একটু আসলে এই মুহূর্তে স্কোর কার্ডটা দেখতে চাই। আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি 14 বলে করেছেন 26, জশ লিটল করেছেন 13 বলে 14, কার্তিশ 8 বলে 12। অন্যদিকে যদি হার্দিক পান্ডিয়ার আমি বোলিংটা দেখি, 27 রান দিয়েছেন, 3 উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরা 2 উইকেট নিয়েছেন 6 রান দিয়ে। আর্শদীপ সিং সেখানে 35 রান দিয়েছেন, একটু খরুচে ছিলেন কিন্তু 2 উইকেট নিয়েছেন। অন্যদিকে ভারতের রোহিত শর্মার কেমিও ইনিংসটা খুব দুর্দান্ত ছিল, 37 বলে 52 রান অপরাজিত। ঋষভ পান্ট 26 বলে 36, সূর্য কুমার যাদব 4 বলে 2, আর বেন হোয়াইট ওদিকে একটা উইকেট নিয়েছে 6 রান দিয়ে। মার্ক অ্যাডার নিয়েছেন 1 উইকেট 27 রান দিয়ে, এবং কার্তিশ ক্যাম্পার নিয়েছেন, কোনো উইকেট নিতে পারেনি, 4 রান দিয়েছেন। আসলে কি বলতে চাইবেন এই ম্যাচ নিয়ে? এই উইকেটে আমরা এর আগেও একটা ম্যাচ দেখেছিলাম, সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কা। উইকেটটা আসলে ওখানে 77 রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। আমার কাছে মনে হয়েছে যে এটা টি-20 ফরম্যাটের উইকেট না, মানে কোনো কিছুই বুঝে ওঠার আগেই কিন্তু ক্লপস করছে আর কি। এক্স্যাক্টলি, লাইক এর আগের দিন আপনার এখানে এই শোতেই বলেছিলাম যে ফার্স্ট 6 ওভার ভেরি ভাইটাল। এখন ইন্ডিয়া টসে জিতেছে, উইচ ইজ গুড। আমার কাছে যেটা মনে হয়েছে, টসে জেতার পরে তারা ফিল্ডিং নেবে স্বাভাবিক, বিকজ তার আগের দিন খেলা দেখেছে সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কা যে মিস্টেকটা করেছিল যে ব্যাটিং নিয়ে, সেটা মনে হয় আমার কাছে ইন্ডিয়া করেনি। এক্সিলেন্ট বোলিং লাইন আপ ইন্ডিয়ার, মানে চ্যাম্পিয়ন টিম হতে গেলে যেটা দরকার। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, যদি অন্যদিকে আমি স্পিনারদের কথা মানে অন্যদের কথা বলি, যদিও তারা উইকেট লেস ছিল, প্যাটেল একটা উইকেট পেয়েছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা গুড লাইন অ্যান্ড লেন্থে বজায় রেখে বোলিং করেছে, এবং কিছু কিছু বল ব্যাকআপ লেন্থে বোলিং করেছে। নতুন বলে যদি সার্ভাইভ না করতে না পারে অপোনেন্ট টিমের প্লেয়াররা, তাহলে কিন্তু বিলো 100-এর ভিতরে অল আউট হওয়াটাই স্বাভাবিক, সেটাই করে দেখিয়েছে আজকে মানে গতকালকে ইন্ডিয়া। আর আপনি ব্যাটিং লাইন আপের কথা বলছিলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি এই উইকেটের ভিতরে কিন্তু স্ট্রাগল করছিল। তারা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার, নো ডাউট। তার ভিতরে কিন্তু প্রথম 6টা ওভার যেভাবে খেলেছে, ইন বিটুইন তো হচ্ছে বিরাট কোহলির আউটটা আমরা দেখলামই, যে এই উইকেটে কতটা টাফ তাদের জন্য ব্যাটিং করা। ইভেন রোহিত শর্মা যখন ব্যাটিং করেছিল, একটা লাইফ কিন্তু সে দিয়েছিল, আর্লি চান্স দিয়েছিল, চান্সটা কাজে লাগাতে পারেনি। বাট এই উইকেটের ভিতরে রোহিত শর্মা কিন্তু বডিতে অনেক বল, আমার কাছে যেটা মনে হয়েছে বডিতে অনেক বল লেগেছে। রোহিত শর্মা স্ট্রাগল করেছে ফার্স্ট 6 ওভার, তারপরে তার খোলস থেকে আস্তে আস্তে সে বেরিয়ে এসেছে। এক্স্যাক্টলি। আমি সাব্বির ভাইয়ের কাছে চলে যাবো। সাব্বির ভাই, আমি জানি যে আপনি ক্রিকেট লাভার, ক্রিকেট ভালোবাসেন। আমি যদি ইন্ডিয়ার কথাই বলি, ইন্ডিয়ার কোন প্লেয়ার আসলে সবচেয়ে প্রিয়, বা ইন্ডিয়ার ম্যাচগুলো রেগুলার দেখা হয় কিনা? দেখা হয়, মানে অন অ্যান্ড অফ দেখা হয়, খুব যে বেশি ফলো করা হয় তা না, বাট স্টিল এখন সবচাইতে বেশি মানে টাফ কম্পিটিশন যদি কাউকে পেতে হয়, সেটা হলে ইন্ডিয়ার সঙ্গে খেললে পেতে হবে। এক্স্যাক্টলি, বিকজ তাদের ব্যাটিং লাইন আপ, তাদের ফিল্ডিং এবং ওভারঅল বোলিং লাইন আপও এখন তারা ভালো, স্পিনের দিকে অ্যাটাকে তারা খুব ভালো কাজ করছে। সো আমার মনে হয় এইবারও ইন্ডিয়া মনে হয় এই টি-20 ওয়ার্ল্ড কাপের একটা শক্ত প্রতিদ্বন্দ্বী। একদমই তাই। নট অনলি দ্যাট, লাস্ট ওয়ান ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা একবার মনে করি, যে আসলে ভাবিও নি আমরা যে পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে ফাইনালে তারা হেরে যাবে এবং অস্ট্রেলিয়া উইন করবে। আজকে সন্ধ্যায় তো আসলে পাকিস্তানের ম্যাচ, আমরা সবাই জানি, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়া জিতে গেল চমৎকারভাবে, ইন্ডিয়া জিতে গেছে। আজকে পাকিস্তান কি করবে জানি না, কারণ পাকিস্তান খুবই আনপ্রেডিক্টেবল টিম, প্রতিপক্ষ হচ্ছে ইউএসএ, সেটা সময় বলে দেবে। আমরা বোধহয় আজকের সকালের ম্যাচটা একটু দেখে নিই, অস্ট্রেলিয়া ভার্সেস ওমানের স্কোর কার্ডটা একটু দেখে নিই। ওকে, ডেভিড ওয়ার্নারের সেই স্টয়নিস এবং ডেভিড ওয়ার্নারের যে 102 রানের একটা চমৎকার পার্টনারশিপ, একটু তাকালে দেখতে পাবো মার্কাস স্টয়নিস 36 বলে আসলে 67 রান করে অপরাজিত ছিলেন, এবং অদ্ভুত ব্যাপার 27 বলেই কিন্তু তিনি 50 করে ফেলেছিলেন, বাকিটা পরে করেছেন। ডেভিড ওয়ার্নার 51 বলে 56 খুব ধীরে খেলেছেন, এবং শেষ পর্যন্ত তিনি আসলে ছিলেন ক্রিজে। মিচেল মার্শ 21 বলে 14। অন্যদিকে যদি এখানে দেখি, ওমান আয়ান খান 30 বলে 36, মেহরান খান 16 বলে 27, আকিব ইলিয়াস 18 বলে 18। উপরের দিকে তাকালে মেহরান খান কিন্তু দুর্দান্ত করেছেন, যদিও একটু খরুচে 38 রান দিয়েছেন, 2 উইকেট নিয়েছেন। কালিমুল্লাহ 1 উইকেট নিয়েছেন, বিলাল খান নিয়েছেন 1 উইকেট। আর নিচের দিকে যদি আসি, মার্কাস স্টয়নিস প্লেয়ার অফ দ্য ম্যাচ আজকের এই ম্যাচে, অলরাউন্ড পারফরম্যান্স। এক্স্যাক্টলি 3টা উইকেট নিয়েছেন, 19 রান দিয়ে। মিচেল স্টার্ক নিয়েছেন 2টো, এবং অ্যাডাম জাম্পার 2টো। সো
আমি ভাবিনি যে এতটা মানে 164 হবে, আমার ধারণা ছিল 200 অর 170 আপ হয়তো হয়ে যাবে। আপনি শুরু করেছিলেন এটা যে অস্ট্রেলিয়ার টিমের সাথে মানানসই না, স্পেশালি টি20 ক্রিকেটে তাদের অনেক পাওয়ার হিটার আছে। হ্যাঁ। তা আমরাও আশা করেছিলাম যে 180 প্লাস রান করবে অ্যাটলিস্ট, বিকজ টিম লাইক ওমান এত মানে স্ট্রং টিম না। হ্যাঁ। আমরা লাস্ট ম্যাচটা দেখেছি ওমান ভার্সেস নামিবিয়া, জাস্ট সামান্য একটু ভুলের কারণে ওমান হেরেছিল আর কি। রান আউটটা করলে হয়তো ওখানে আমার কাছে মনে হয় যে তারা মেন্টালি একটু বিট আপসেট আছে যে না এত ক্যাচ দুটো মিস না করলেও কিন্তু সিনারিওটা ঘুরে যেত। লাস্ট বলে 2 বলে 1 রান দরকার, 1 বলে 2 রান দরকার ছিল ওখানে, তারপর সুপার ওভারে যায় 1 রান নিয়ে। আপনি নামিবিয়ার কথা বলছি, ওইখানে আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা একটু ওরা হারিয়েছে। বাট অস্ট্রেলিয়া টিম আমার কাছে মনে হয়েছে যে বড় যে অঘটন ঘটানোর ইসে আছে ছোট টিমগুলো, সে অঘটন কিন্তু এখনো দেখিনি আর কি। হয়তো বা আজকের ম্যাচটার পরে ডিপেন্ড করতেছে অনেক কিছু, যে বিকজ আফ্রিকা ইউএসের সাথে খেলা রয়েছে পাকিস্তানের। আপনি শুরুতেই বললেন যে আনপ্রেডিক্টেবল টিম পাকিস্তান। ইউএসএ কিন্তু অলরেডি থ্রেট দিয়ে রেখেছে যে হয় ইন্ডিয়া নাহলে পাকিস্তান, যে কোনো একটা বড় টিমকে তারা হারাবে। বাট ইন্ডিয়াকে হারানো একটু ডিফিকাল্ট হবে, তারা ডিসিপ্লিন ক্রিকেট খেলে। পাকিস্তান কখন কি করে কেউ বলা যায় না। হয়তো বা এই টুর্নামেন্টেই দেখবেন গতবারে যেমন মানে ওয়ার্ল্ড কাপে তারা ফাইনালে উঠেছিল, এই টুর্নামেন্টে হয়তো বা এখান থেকে বাদ পড়তে পারে, বিকজ ইউএসএ কিন্তু চমৎকার খেলে আসছে। আর আমার কাছে মনে হয় যে না, ওমান হয়তো বা আর 2টা ম্যাচ আছে, তারা হয়তো বা ওইভাবে ঘুরে দাঁড়াতে পারবে না। বাট অস্ট্রেলিয়ার চান্স আছে, অস্ট্রেলিয়া অনেক দূর যাবে। একদমই তাই। শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে, এবং সেই হারটা কিন্তু এমন না যে আসলে খুব সহজ ছিল, যদিও 77 রানে অল আউট, বাট সাউথ আফ্রিকাকে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। 6 উইকেটে জিতেছে যদিও। সো কি মনে হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে কি হতে পারে? এখন এই ভাই যেরকম বললো যে পাকিস্তান টিমটা অনেক আনপ্রেডিক্টেবল, মাঝে মধ্যে আমাদের টিমটাও অনেক আনপ্রেডিক্টেবল, বোঝা যায় না আসলে কি হবে। আমি কখনো আসলে ওই মানে যে প্রি ম্যাচ যেটা ছিল ওইটা ধরে আমি আগাতে রাজি না, বিকজ ওইটা আসলে খুব ওইটা মনোযোগ দিয়ে খেলেনি হয়তো বা তারা, বা এটা একটা টিম স্ট্র্যাটেজিও হতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো বাট মানে বাংলাদেশি হওয়ার খাতিরে তো অবশ্যই বাংলাদেশ ভালো খেলবে, এটা সবাই চায়। আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি 20 কোটি জনগণ সবাই একদম তাকিয়ে আছে তাদের দিকে। আই হোপ বাংলাদেশ, আমার কেন জানি মনে হচ্ছে এই টি20 ওয়ার্ল্ড কাপে ভালো করবে, এবং আমার মনে হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে আমরা জিতবো ইনশাল্লাহ। এটা আমিও খুব মন থেকে চাই। একটা গান শুনতে চাই। আমি মেকআপ রুম থেকে যখন আসছিলাম স্টুডিওতে গুনগুন করে গাইতে গাইতে ঢুকেছিলাম মধুর করে ডাকো গোজান, এই গানটা যদি শোনানো যায়। দ্বিতীয় অন্তরা পর্যন্ত যাবো কিন্তু। মধুর করে ডাকো গোজান, ডাকো জান বলে আমি জুড়াবো প্রাণে মাথা রেখে তোমার কোলে। মধুর করে ডাকো গোজান, ডাকো জান বলে আমি জুড়াবো প্রাণে মাথা রেখে তোমার কোলে। ও জানে গো তোমার আদুরে ভালোবাসায় ভিজে হয়ে গেছি পরে যে আমি নিজের কাছে নিজে। ও জানে গো তোমার আদুরে ভালোবাসায় ভিজে হয়ে গেছি পরে যে আমি নিজের কাছে নিজে। আমার পাগলামি সব তোমার জন্য, তুমি আমার বলে। মধুর করে মধুর করে ডাকো গোজান, ডাকো জানু বলে আমি জুড়াবো প্রাণে মাথা রেখে তোমার কোলে। মধুর করে ডাকো গোজান, ডাকো জানু বলে আমি জুড়াবো প্রাণে মাথা রেখে তোমার কোলে।
দুর্দান্ত। ইমরান ভাই কেমন লেগেছে এই গানটা আপনি আমাকে একটু বলেন? অসাধারণ অসাধারণ। হ্যাঁ, একদম হৃদয়ে ছুঁয়ে যাওয়া গান এবং খুবই পছন্দের গান আমার এটা। Thank you, thank আমি চট করে একটা ছোট্ট ব্রেক থেকে ফিরে আসবো, তবে তার আগে এই যে গানটা যে শুনলাম, গানের সুর এবং গান লেখাটাও বোধহয় আপনার, আমি ভুল না এটা আমার নয়, এটা আমার কম্পোজিশন। কম্পোজিশন করা আপনার, হ্যাঁ। সুরটা হলো সুর এবং লেখা হলো এসআই শহীদের। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে, এবং আমি ছোট্ট একটা বিরতি থেকে এক্ষুনি ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই SSRM স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। এবং আমার মনে হয় যে যমুনা ইলেকট্রনিক্স রয়েছে আমাদের সঙ্গে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্রিকেটার অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তুষার ইমরান, এবং সেই সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সাব্বির জামান। ফিরে এলাম আবারও ব্রেক থেকে, এবং তুষার ভাইয়ের কাছে চলে যাব। আজকের যে ম্যাচটি পাকিস্তান এবং ইউএস, আপনি বলছিলেন যে ইউএস এর ক্যাপ্টেন একটা কথা বলেছে এবং পাকিস্তান খুব আনপ্রেডিক্টেবল টিম, তারপরেও কিন্তু শক্তিমত্তার দিক দিয়ে এগিয়ে থাকবে অনেকটাই পাকিস্তান। নো অবভিয়াসলি নো ডাউট যে পাকিস্তান অনেক শক্তিশালী টিম, বাট বললাম না যে আনপ্রেডিক্টেবল টিম। এই টিমটা কিন্তু লাস্ট 2-3 বছর যাবৎ বাবর আজমের নেতৃত্বে কিন্তু ভালোই করছিল। ইন বিটুইন বাবর আজমের ক্যাপ্টেন্সিও চলে যায়, বাট ক্রিকেট বোর্ড মনে চিন্তা করেছে যে না, লাস্ট 2 বছর আগে তো তারা মানে ফাইনালে উঠেছিল T20 ফরম্যাটে। সো তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। পাকিস্তান টিম আসলে ধরেন এই বাবর আজমের আগের যে ইটা ছিল, ধরেন স্কোয়াডটা ছিল, কিংবা রেজওয়ান আসার আগে যারা খেলতো, তারা কিন্তু হয়তো বা ওপেনিং পার্টনারশিপটা এত করতে পারতো না। আমি বললাম না যে, আপনিও বললেন যে শক্তিমত্তার দিক দিয়ে পাকিস্তানকে এগিয়ে রাখবো, নো ডাউট, বাট তাদেরকে ভালো খেলতে হবে, বিকজ একটু প্রেশারে তো আছেই, যে যখন অপোনেন্ট টিমের ক্যাপ্টেন একটু থ্রেট দেয় কিংবা তাদের দেশের মাটিতে খেলা, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পাকিস্তান একটু আন্ডার প্রেশার থাকবে, বিকজ এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে কোনো মতে পাকিস্তান কিন্তু বাদ হয়ে যাবে। এটা একটা সম্ভাবনা রয়েছে, বিরাট সম্ভাবনা। পাকিস্তানের অনেক প্লেয়ারকে আমরা ভীষণ ভালোবাসি, সো পাকিস্তানের কোন প্লেয়ার আপনার পছন্দের? আমার এখনো ওয়াসিম আকরামকে ভালো লাগে। হ্যাঁ, এটা বলবে যে ইমরান খানের কথা সবাই বলবে, ওয়াসিম আকরামের কথা বলবে। এখন মানে গোল্ডেন টাইম পাকিস্তানের, ওইটা সব সময়। আর এখন আসলে যেটা হচ্ছে যে পুরনো মানে ক্লাসিক তো সব সময় আসলে সবারই পছন্দ থাকে, এবং সেটাই কিন্তু একটা ক্যারেক্টার বহন করে আসলে একটা টিমের। যদিও তখনকার যেই ক্যারেক্টার পাকিস্তানের ছিল, এখন কিন্তু সেই ক্যারেক্টারটা একদমই না। কিন্তু আমরা কিন্তু ওইটাকে মাথায় রেখেই কিন্তু পাকিস্তানকে সবসময় মাপি স্টিল। শুধু সব দেশকেই আসলে, প্রতিটা দেশকেই যখন যার বেস্ট টাইম থাকে সেটাকে মাথায় নিয়েই কিন্তু প্রতিটা টিমের ব্যাপারে কথা বলা হয়। সো যার কারণে পাকিস্তান একসময় আমার খুব পছন্দের একটা টিম ছিল, যখন আমি অনেক ছোট যদিও, বাট স্টিল এখনো ওই সফট কর্নারটা পাকিস্তানের প্রতি থেকে যায়, মানে অ্যাজ এ টিম। রাইট। যদি বাংলাদেশের বাইরে গিয়ে অন্য কোনো টিমকে সাপোর্ট করতে বলি, তাহলে কোন টিমের নাম আসবে? বেসিক্যালি আমি আসলে অস্ট্রেলিয়ান সাপোর্টার, মানে বাংলাদেশ আফটার বাংলাদেশ। হ্যাঁ, আফটার বাংলাদেশ। মানে এটা অনেকের কাছে, কারণ অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার আসলে মাথা, মানে ওয়ার্ল্ড ক্লাস। ওরা মানে ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আসলে, মানে ক্লাসি ব্যাটিং, ধৈর্য ধরে খেলার বিষয়টা, আসলে কোন টাইমে কোন সিচুয়েশনে কী ধরনের ক্যারেক্টার প্লে করতে হয়, তারপরে মাথা ঠান্ডা রেখে কীভাবে খেলতে হয়, টিমের জন্য কীভাবে খেলতে হয়, মানে আসলে অনেক কিছুই শেখার বিষয় আছে ওদের কাছ থেকে আমার মনে হয়, এবং খুব কুল। হ্যাঁ, ভীষণ কুল, খুব কুল, মানে একদম। এবং তারা জানে যে পরিস্থিতি কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে। রাইট। আমরা একটু পর্দায় চোখ রাখি। আজকে অর্থাৎ 6 জুন রাত 9:30 গ্র্যান্ড প্রেড স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউএসএ এবং হচ্ছে পাকিস্তান। সো আমরা এখনো জানি না আসলে কি হতে চলেছে। আমি একটু বোধহয় স্কোয়াডটা দেখে নিতে পারি এই মুহূর্তে, একটু পাকিস্তানের স্কোয়াডটা দেখবো। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, যে দুজন মানুষ আসলে শুরুতে হাল ধরেন, কন্টিনিউ করে নিয়ে যান পুরোটা। উসমান খান রয়েছেন, ফখর জামান আছেন, আজম খান, ইফতেখার আহমেদ, সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদ। লাইন আপ কিরকম, কি মনে হয় তুষার? এটা কিন্তু 11ই দেওয়া আছে। আর একজন পেস বোলার নাসিম শাহর কথা না বললে নয়, ও কিন্তু এখনো বলা যাচ্ছে না যে সে টিমের সাথে থাকবে কি না, মানে 11-এ ঢুকতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে স্কোয়াডটা দেওয়া হয়েছে, হয়তো বা টিম যদি মনে করে যে না নাসিম শাহকে দরকার, তাহলে কাকে ড্রপ করে নাসিম শাহকে আমরা ডিফিকাল্ট আসলে বলা। আবরার আহমেদ কিংবা আবরার আহমেদ নিউকামার, তাকে কখনো দেখা হয়নি ওইভাবে, বাট আমার কাছে মনে হয়েছে যদি সে ঢুকে তাহলে এই জায়গাটা ফাঁকা আছে। আর আমির, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদিরা কিন্তু অলরেডি প্রুভেন প্লেয়ার, সো এই জায়গাটা মনে হয় নড়াচড়া নাও করতে পারে পাকিস্তান টিম। একটা জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে এটা। আর স্পিনার অ্যাটাক যদি বলেন, একজন মাত্র স্পিনার আছে সাদাব খান, আদারওয়াইজ ইফতেখার আহমেদ অকেশনালি বোলিং করে থাকে। বাট
ব্যাটারদেরকে নিয়ে একটু ডাউট আছে, এতগুলো বোলার বোলার আছে কিন্তু ব্যাটিং মানে যেমন ইন্ডিয়া টিমের আপনার দেখবেন যে বোলিং অলরাউন্ডার অনেক, হ্যাঁ। হার্দিক পান্ডিয়া আছে, তারপর জাদেজা আছে, সবার কাছে দুবে আছে, সবাই কিন্তু কম বেশি ব্যাটিং করতে পারে, কিন্তু নিচের সারির যেগুলো বোলার দেখছেন আমার কাছে মানে শাদাব খান বাদে এই চারজনের কেউই আসলে তেমনভাবে ব্যাটিং করতে পারে না। সো উপরের সারির ব্যাটসম্যানরা যদি রান করতে না পারে ভেরি ডিফিকাল্ট হবে বড় স্কোর দাঁড় করানো, যেটা হয়তো বা হতেও পারে আর কি আমার কাছে, যেহেতু নতুন বলটা সবাই কিন্তু এই উইকেটের ভিতরে সার্ভাইভ করতেছে, স্পেশালি যখন বলটা পুরানো হয় তখন তারা খুব ভালো একটা শেপে চলে আসে ব্যাটসম্যানরা, আদারওয়াইজ নতুন বলটা একটু স্ট্রাগল করছে। আর উপরের সারি থেকে যদি ব্যাটিং করতে পারে ভালো তাহলে কিন্তু অনেক রান করা সম্ভব পাকিস্তানের ব্যাটারদের। উসমান খানের পজিশনটা কি মানে 3 পজিশনটাই ঠিক আছে নাকি ফকর জামানকে একটু উপরে নিয়ে আসা যায়? ফকর জামানকে নিয়ে আসা যায়, উসমান খানও, দেয়ার আর অল গুড ব্যাটার। আমার কাছে যেটা মনে হচ্ছে আজম খান আছেন, পাওয়ার হিটিং করে, অনেক ভালো ক্রিকেট খেলে, বাট যে ব্যাটিং লাইন আপটা আছে আমার কাছে মনে হয় এটাই সাজাতে পারে পাকিস্তানকে। ওকে, কোনো অবজারভেশন এই লাইন আপ নিয়ে? ফখর জামান, উসমান খান দুইজনই আসলে অলমোস্ট সেম ক্যাটাগরিতেই আছে। আর আসলে ওই যে বোঝা যাচ্ছে না মানে এই প্রথম দুইজন যদি আউট হয়ে যায় আসলে পরেররা ধরতে পারবে কিনা, মানে এটা একেবারে। তবে হ্যাঁ, পাকিস্তানকে আমি এগিয়ে রাখবো অবশ্যই এক্সপেরিয়েন্সের দিক থেকে, বিকজ বিগ ম্যাচ খেলার যে এক্সপেরিয়েন্স পাকিস্তানের আছে তার হয়তো বা 4/1 ইউএস এর নাই। সো ওই দিক থেকে একটা মেন্টাল সাপোর্ট পাকিস্তান পাওয়ার কথা আর কি হিসাবে। আর ইউএস এর সুবিধা হলো ওর মাটিতেই খেলা, তো এই আর কি। আমি পাকিস্তানকে আসলে এক্সপেরিয়েন্সের দিক থেকে ব্যাক টু ব্যাক শো থাকে সাবির ভাই, যে ইউএসএ থেকে ঘুরে এলেন আমি যদি ভুল না করি, আবার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে, আমি ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল, আমি আসলে যাইনি, আমরা একই শোতে ছিলাম, একই শোতে আমার যাওয়া হলো, আপনার যাওয়া হলো না, আপনার থ্রুতে আমি গেলাম, এটা আরো দুঃখজনক। না আমি খুব মিস করেছি এবং আমার খুব একা এবং অসহায় লাগছিল বাই দ্য ওয়ে। কিন্তু সামনে তো আবার ট্যুর আছে, সো আমেরিকা গিয়ে খেলা দেখার কোনো সম্ভাবনা কি আছে? যেহেতু আমার একটা সুযোগ আছে যাওয়ার আরেকবার সামারে, সো আই হোপফুলি আমি একটা ম্যাচ দেখব গিয়ে। ও দ্যাটস গ্রেট। অনেকেই টিকিট কেটেছে খেলা দেখার জন্য, আমি শুনছিলাম যে আমার যারা কাছে বা আমাদের যারা, আমার জন্য একটা টিকিট কাটা হয়েছে। ও আচ্ছা, তার মানে আপনার দেখা হচ্ছে কোন ম্যাচটা দেখা যাচ্ছে? ম্যাচটা আমি এখন শিওর না, আমাকে গতকালকে জানাইছে যে সে 2টা টিকিট, একটা আমার জন্য, একটা আমার একটা ফ্রেন্ড, আচ্ছা, ও জামাইকাতেই থাকে, তো নিচে আমি ওর সঙ্গে কথা হয়নি, রাত হয়ে গেছে এখন তো ওদের রাত, আচ্ছা, তো আমাকে মেসেজ দিয়ে ঘুমাই পড়ছে, তো গিয়ে জানতে পারবো সকালে। সো ইউএস এর 11 টাইম এই মুহূর্তে আমরা একটু দেখে নিব। স্টিভেন টেইলর মোনাং প্যাটেল অধিনায়ক, যার বয়স হচ্ছে সম্ভবত 31, অ্যান্ড্রিস গোস, অ্যারন জনস, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শাকুইক, জশদীপ সিং, আলী খান এবং সৌরভ নেত্রভলকর। একদম যে নিউ কামার প্লেয়ার তা কিন্তু না, সবাই কিন্তু অন্যান্য দেশ থেকে এসেছে এবং অন্যান্য দেশের ক্রিকেট দেখতেই পাচ্ছি আমরা। হ্যাঁ, কোলি অ্যান্ডারসন আছে, সবাই আছে, জনস আছে, নীতিশ কুমার আছে, সবাই কিন্তু, হ্যাঁ সব, এটা কিন্তু ইউএস এর টিম না, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে সবাই ধার করে ওয়ার্ল্ড 11। সো এই জন্যই আর কি পাকিস্তান টিমের এগেইনস্টে তারা ডেঞ্জারাস হতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে যদি ধরেন উগান্ডা, তারপরে নামিবিয়া, এরকম টিম থাকলে হয়তো আমি পাকিস্তানকে এগিয়ে রাখতাম, বাট এরা কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলে আসছে এবং তারা ভালোভাবে জানে যে এই ফরম্যাটে কিভাবে খেলতে হয়। আমার কাছে যেটা মনে হয়েছে, ভাইয়া যেটা বললো, সাব্বির ভাইয়া যেটা বললো, যে ওদের মাটিতে খেলা একটু তো বেনিফিট পাবে এরা। হ্যাঁ, ওদের উইকেট বলেন, ধরুন হোম অ্যান্ড অ্যাওয়েতে যখন খেলা হয় তখন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়, ওয়াই নট ইউএসএ টিম, তারা অ্যাডভান্টেজ ডেফিনেটলি নিবে। একদমই। আমি আবার গানে চলে যাব, গান শুনবো। কোন গান শোনাবেন এবারে? আচ্ছা, একটা আনরিলিজ গান শুনে। শিওর প্লিজ। এটা ঈদেই ছাড়বো, সম্ভবত হোপফুলি 13 তারিখে রিলিজ হবে। ওকে। আমাদের ডিউ ভাইয়ের লেখা আর আমার সুরসঙ্গীত আর কি। গেছেন কে আপনি? আমি। ওকে, ঘুম ঘুম চোখে উদাস দুপুরে ভরে আছো এই মন, তোমার ছবি ভাসছে চোখে, ভাসছে সারাক্ষণ, করিডোরে কবে এক ঝলক
দেখা দিয়ে গেছো কোন পথে, ভাবি সারাক্ষণ কি যে তখন নিয়ে গেলে তোমার সাথে। বুকের মাঝে বইছে নদী, বইছে সারাক্ষণ তোমার সাথে আবার দেখা হবে বলো আর কখন। ওয়াও, বুকের মাঝে বইছে নদী, বইছে সারাক্ষণ তোমার সাথে আমার দেখা হবে বলো আর কখন। এটা এতটুকুই গাই। অসাধারণ অসাধারণ, এক একদম কথায়। নতুন গান। হ্যাঁ। সো এটা 13 তারিখে রিলিজ করব। আচ্ছা। তো ঈদে ঈদে কি আর কোনো গান আসছে নাকি এই গানটাই? এই গানটাই মানে আমার নিজের করা গানের মধ্যে এটাই আসছে। আর তো টেলিভিশনের কাজ তো থাকবে, করাই হয় রেগুলার নাটকের হ্যাঁ। এবং অন্যান্য ওয়েব সিরিজ বা যেটাই বলি না কেন, আবহ সঙ্গীত এবং অন্যের জন্য গান করা হয়। অন্যের জন্য গান করা। সো আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। সঙ্গে রয়েছে মৌসুমী মো, আমার সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তুষার ইমরান, এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী সাব্বির জামান। ফিরে এলাম আবারও ব্রেক থেকে, এবং কালকে মানে আজকের মধ্যরাতে কিন্তু আর একটা ম্যাচ রয়েছে, আমরা সবাই জানি, স্কটল্যান্ড অ্যান্ড হচ্ছে একই সাথে নামিবিয়া। সো নামিবিয়াকে লাকি বলেছিলাম এর আগে, ওমানের সাথে যেভাবে ম্যাচটা জিতেছিল, যদিও সুপার ওভারে তারা হ্যাঁ। সলিড ক্রিকেট খেলেছে আমার কাছে, আমার দেখা মতে, সেরকমই মনে বাট হচ্ছে। স্কটল্যান্ড আমার কাছে যেটা মনে হয়েছে আনলাকি। স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ড যে ম্যাচটা হচ্ছিল, সেটা যদি বৃষ্টিতে বাধা না দিত, আমার কাছে মনে হয়েছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো। সো আজকের ম্যাচটা আমার দেখতে হবে যে স্কটল্যান্ড আসলে নামিবিয়ার সাথে কেমন খেলে। বড় টিমের এগেনস্টে যেহেতু ভালো স্টার্ট করেছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে নামিবিয়ার সাথে তারা ভালোই করবে আর কি। নামিবিয়ার ওদিকে রয়েছে ট্রাভিস হেড, এবং আরেকটা নাম আমি ওই মুহূর্তে ভুলে গেলাম, যেটা আপনার ওমানের সঙ্গে 5টা উইকেট নিয়েছিল। হ্যাঁ, পরিচিত নাম। ট্রাম্পলম্যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু ভালোই ক্রিকেট খেলে আমার কাছে যেটা মনে হয়েছে, বাট তারা ফর্মে আছে। এমন না যে তারা ধরেন উগান্ডা যেমন প্রথম ম্যাচটা আফগানিস্তানের সাথে হারলো অনেক রানের ব্যবধানে, আজকে আবার ঘুরে দাঁড়ালো। বাট এই ছোট টিমের যদি মানে ইমপ্রুভমেন্টটা দেখতে চাই আমরা, আজকের ম্যাচ থেকেই শুরু হবে আমার কাছে যেটা মনে হয়েছে। ছোট ছোট ম্যাচ যদি জিততে থাকে তারা, তাহলে হয়তো বা বড় টিমের জন্য থ্রেট হয়ে আসতে পারে। বিকজ প্রত্যেকটা গ্রুপে কিন্তু 2টা করে বড় টিম আছে, যদিও এই টিমে একটা মাত্র বড় টিম আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড। এখন স্কটল্যান্ডকে আমরা এত খাটো করে দেখার কোনো উপায় নেই। সেখানে নামিবিয়া স্কটল্যান্ডটা আমার কাছে দারুণ একটা ম্যাচ উপভোগ করতে যাচ্ছে দর্শকরা। ভাইয়া, এই যে আমরা বলি যে ছোট দল, অনেকে আবার বলে ছোট দল বলে কিছু নেই ক্রিকেটে, সব দলই আসলে এখানে পারফর্মার, তারা পারফর্ম করতে এসেছে, সবাই সবার সর্বোচ্চটুকু দিয়ে পারফর্ম করে। একটা সময় বাংলাদেশ টিমটা যখন শুরু করে, বা সেই 1997-এ যদি ফিরে তাকাই, তখন আমাদের যে উন্মাদনা বা যে উচ্ছ্বাস ক্রিকেট নিয়ে, এবং একটু একটু করেই কিন্তু আমরা এগিয়েছি। তখন আমরা স্বপ্নেও ভাবিনি যে আমাদের এরকম একটা ক্রিকেট টিম হবে, মানে ক্রিকেট হবে অ্যানাদার মানে ব্র্যান্ড অফ বাংলাদেশ, সারা বিশ্ব বাংলাদেশকে চিনবে। সো কি মনে হয় আসলে যে নামিবিয়া, ওমানের মতো যে দলগুলো রয়েছে, এরা যে একটু একটু করে যে অংশগ্রহণ করছে, সামনের দিকে এগোচ্ছে, এটা কত দূর যাবে? এইটা তো ডেফিনেটলি অনেক পজিটিভ স্টেপ না, কারণ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ খেলছে। সো ওরা তো এখন অন দ্য ওয়ে টু মেইন ওয়ার্ল্ড কাপ। তো অলমোস্ট এই এক্সপিরিয়েন্সটা ওদের ICC মেইন ওয়ার্ল্ড কাপের জন্য অনেক বড় একটা ধাক্কা, মানে একটা বড় একটা বুস্ট। রাইট। এবং যেটা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে আসলে ছোট বড় দল বলে কোনোটাই নেই। কয়েকদিন আগেও আমরা আফগানিস্তানকে দেখতাম না চোখে, এখন আফগানিস্তানের সঙ্গে খেলতে গেলে প্রতিটা টিমকেই 10 বার ভাবতে হয় যে ঠিক মতো খেলতেছে কিনা, টাইম সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আসলে কে কখন কোন দিক দিয়ে জ্বলে উঠবে আসলে বলাটা খুবই কঠিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে হ্যাঁ, সবসময় ক্রিকেটে আসলে ভাইও বলবে যে অভিজ্ঞতার একটা সবসময় একটা অ্যাডভান্টেজ দাম দেওয়া হয়, এটা সবসময়। বিকজ যেমন ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া টিম যদি আজকে 30 বছর ধরে খেলছে, যে আজকে ইন্ডিয়ান টিমে খেলছে, সে তার নিজের পার্সোনাল অভিজ্ঞতা প্লাস 30 বছরের অভিজ্ঞতা সব মিলেই কিন্তু সে 35-40 বছর অভিজ্ঞতায় চলে গেছে। সো সব আসলে এইটা হলো বড় টিমের, এইটা হলো সুবিধা যে বড়দের একটা সাপোর্ট থাকে এবং একটা কর্তৃত্বের বিষয় থাকে। মানে একটা মাইন্ড গেম, মানে আমি ইন্ডিয়ার সঙ্গে খেলছি বা আমি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছি, অটোমেটিক্যালি অপোনেন্ট টিম কিন্তু একটু ব্যাকফুটে চলে যায় এক স্টেপ, যে ঠিক আছে আমাকে একটু ভাবতে হবে।
সো এই জিনিসটাই আবার বড় টিমগুলোকে সাপোর্ট করে অনেক বেশি, যে মানে বড় টিমগুলোতে এই অ্যাডভান্টেজটা পায়। তো তারপরে যখন ছোট টিমগুলো জিতে যায়, তার মানে কিন্তু তারা ট্রিমেন্ডাসলি ভালো ক্রিকেট খেলছে বলেই জিতে যাচ্ছে আসলে। অফকোর্স এটা বলতেই হবে। আমি একটু বাংলাদেশ টিমের প্রসঙ্গে আবারও যাব, শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ, এবং এই ম্যাচটা এনিহাও বাংলাদেশকে আসলে জিততে হবে টিকে থাকার জন্য। দুইটা টিমকে, যে কোনো একটা টিমকে জিততেই হবে আসলে, খেলায় তো হার জিত আছে। বাট আমি যেটা বিলিভ করি আর কি, ধরেন আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলেই শ্রীলঙ্কার ইনিংসটা জেতা সম্ভব। এখন দুইটা জেনুইন কুইক বোলার আমাদের ইনজুরিতে ভুগছেন, শরীফুল এবং তাসকিন। এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু ব্যাকফুটে চলে আসছি। ইভেন আপনি যদি ব্যাটারদের কথাও চিন্তা করেন, উপরের সারির কোনো ব্যাটারই কিন্তু সেই ধরনের। আমি একটু টপ অর্ডার নিয়ে কথা বলতেই চাই, লিটন এবং শান্তকে নিয়ে। মানে ওখানে যদি আসলে পারফরমেন্স না হয় তাহলে কিন্তু আর ক্যারি করা যাবে না পুরোটা জুড়ে। না, অবভিয়াসলি যেহেতু প্রত্যেকটা টিমের খেলা আমরা দেখছি, প্রথম 6টা ওভার সবকটা টিমই কিন্তু স্ট্রাগল করছে। যেটা আমার পরামর্শ থাকবে যে না, প্রথম 6টা ওভার যদি দেখে শুনে খেলা যায়, যত উইকেট লেস থাকা যায় আর কি, লাইক একটা উইকেট যদি পরে, মানে গুড, আমাদের জন্য খুবই ভালো। সেটা নিয়ে যদি খেলতে পারি আমরা, ধরেন একটা উইকেট গেল 40 রান 6 ওভারে, তাহলে কিন্তু মিডিল পিরিয়ডে যে আমাদের ব্যাটার আছে, তাওহিদ হৃদয়, তারপরে মাহমুদুল আজাদ, সাকিব আল হাসান, সবাই কিন্তু বড় বড় ইনিংস খেলে থাকে, বড় বড় শর্টস খেলে থাকে টি20তে, এবং অভিজ্ঞতার একটা ব্যাপার আছে অবভিয়াসলি। ইভেন আপনার পিছনে জাকের আলী আছে, তারপরে আরো ভালো পাওয়ার হিটার আছে আমাদের, সো শেখ মাহাদি আছে। সো এদেরকে ফেললেই হবে না, বাট ভালো ক্রিকেট খেলতে হবে। ওভারঅল যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে হারানো সম্ভব। বাট শ্রীলঙ্কার এগেনস্টে আসলে শ্রীলঙ্কার মেন স্ট্রেংথ বোলিং, লাইক পাথিরানা আছে, তিক্সিনা আছে, তারপর আসালাঙ্কা আছে, মাধুশঙ্কা আছে, তারপর তুষারা আছে। সো এদেরকে ট্যাকেল করা একটু ডিফিকাল্ট হবে। হাসারাঙ্গা আছে, যে মানে ওয়ার্ল্ডে এখন নাম্বার 2 নাম্বার বোলার আমার কাছে মনে হয়, লেগ স্পিনার হিসাবে, যেহেতু রশিদ খান আছে। সো এদেরকে একটু দেখে শুনে খেলতে হবে। তারপরেও আমার কাছে যে মনে হচ্ছে যে না, আমরা ভালো ক্রিকেট খেলতে পারলেই তাহলে জেতা সম্ভব। শ্রীলঙ্কার জন্য আমার সবসময় একটা সফট কর্নার কাজ করে, কিন্তু যদিও প্রতিপক্ষ এখন আমাদের, তাই এই মুহূর্তে ওইটা ভাববার কোনো আর কারণ নেই। যদিও সাউথ আফ্রিকার সঙ্গে যখন ম্যাচটা খেললো, আমি একদম ইন্ট্রোডাকশনে দিয়েছিলাম যে আজকের ম্যাচে শ্রীলঙ্কা হেরে গেলে আমরা খুব হয়তো খুশিই হব, বাট অন্যদিকে সাউথ আফ্রিকাও কিন্তু আমাদের প্রতিপক্ষ। এক্স্যাক্টলি, সেটা একটা ব্যাপার। আমার না আউট অফ দ্য বক্স একটা কথা বলা একটু আছে, সেটা আমি তোর সঙ্গে আরেকটা শোতে বসে আমি এই কথাটা তুলেছিলাম। সেটা হলো যে সাপোজ আমরা যখন কোনো স্কুল বা কলেজে কোনো টিচার যখন অ্যাপয়েন্ট হয়, তখন ফিজিক্স টিচার থাকে, ম্যাথস টিচার থাকে, একটা স্পেশালি টিচার থাকে যে কিনা ওই সাবজেক্টটাই নেয়, একটা ডিপার্টমেন্টের হেড থাকে। সে ফিজিক্স টিচার ফিজিক্সই নেয়, ম্যাথস টিচার ম্যাথসই নিবে, ইংলিশ টিচার ইংলিশ নিবে। একজন দুজন স্যার থাকে যারা ওনাদের সাবস্টিটিউট, ওনারা কখনো অসুস্থ হয়ে গেলে মাঝে মধ্যে তার ক্লাসটা আগিয়ে নিয়ে যেতে পারে। তো আমার একটা মতামত হলো, আমাদের কিন্তু স্পেশালিস্ট তৈরি করতে হবে। আমরা সব অলরাউন্ডার দিয়ে একটা টিম কখনো এভাবে, মানে একজন ব্যাটিং স্পেশাল থাকবে, যে বলার, সে বলার, এতগুলো অলরাউন্ডার যখন এক জায়গায় থাকে, না সে ঠিকমতো ব্যাটিং করতে পারছে, না বোলিং করতে পারছে, না ব্যাটসম্যানরা ঠিকমতো তার জায়গাটা ধরতে পারছে, না বলাররা পারফর্ম করতে পারছে। তো আমার মনে হয় খুব বেশি অলরাউন্ডারের দিকে ফোকাস না করে আমাদের স্পেসিফিক্যালি ব্যাটসম্যান, স্পেসিফিক্যালি বলার, মাঝখানে 2-3 জন অলরাউন্ডার থাকতে পারে যদি প্রয়োজন হয়, বা তারা যদি ওয়ার্ল্ড ক্লাস হয়, নো ডাউট ডেফিনেটলি তারা অ্যাড করবে টিমকে। বাট সব অলরাউন্ডার দিয়ে টিম সাজানো, এটা আসলে আমার কখনোই মানে আমার মনে হয় না ওয়ার্থ ইট। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করব, তবে শেষ করব আপনার গান শুনতে শুনতে। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে। আজকের মতো সবাই অনেক ভালো থাকুন, এবং আপনারা দেখছিলেন বেলামের প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। কোন গান শুনবো? আমার প্রথম অ্যালবামের গানটাকেই, হ্যাঁ শিওর। ও বন্ধুরে পার্থদার সুর ছিল আর বকুল ভাই লিখেছিল। হ্যাঁ, ও বন্ধুরে তুই বিহনে বেঁচে থাকা দা, ও বন্ধুরে তুই বিহনে বেঁচে থাকা দা, প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়, ও প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়,
ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দায়। টোনাটুনির ভালোবাসায় তুই যে আমার টুনি, একটা পলক দূরে গেলে বিচ্ছেদের সুর শুনি। ও টোনাটুনির ভালোবাসা তুই যে আমার টুনি, একটা পলক দূরে গেলে বিচ্ছেদের সুর শুনি। দুইটা চক্ষু তখন